নমস্কার। আজকে আমি শোনাবো হেমেন্দ্র কুমার রায়ের লেখা এক রাত্রের বিভীষিকা। জায়গাটির নাম নাইবা শুনলে। আমার সঙ্গীটির আসল নামও বলবো না, কারণ তার আপত্তি আছে। কারণ বোধ হয় ওই নৈশ নাটকে আমাদের কেউই ভূমিকায় অভিনয় করেনি। তবে এইটুকু শুনে রাখো, আমার সঙ্গীটি হচ্ছেন কলকাতার একজন বিখ্যাত ডাক্তার। আমি তাকে সুবোধ বলে ডাকবো। এত লুকোচুরি কেন জানো? গল্পটি অমূলক নয়, অনেকদিন আগেকার কথা। সুবোধ তখন সবে ডাক্তারি পাশ করেছে, কিন্তু কোমর বেঁধে রোগী বৎকার্যে নিযুক্ত হয়নি। ছেলেবেলা থেকেই ভাঙাচোরা সেকেলে মন্দির প্রভৃতি দেখবার শখ ছিল আমার অত্যন্ত। ভারতবাসীর অধিকাংশ নিজস্ব খুঁজতে গেলে এইসব ধ্বংসাবশেষের মধ্যে যাওয়া ছাড়া উপায় নেই। সেদিনও আমরা দুজনে একটা পুরনো মন্দির দেখতে গিয়েছিলাম। তার গর্ভ থেকে দেবতার চিহ্ন পর্যন্ত বিলুপ্ত হয়েছে বটে, কিন্তু তার গা থেকে কারুকার্যের সৌন্দর্য এখনো কেউ মুছে দিতে পারেনি। সেই সব কারিগরি দেখে মুগ্ধ হয়ে গেল আমার নয়ন মন। কিন্তু সুবোধ হলো নিরাশ। বিরক্ত স্বরে বলল, "উহ, বন জঙ্গল মাঠের ভিতর দিয়ে পথে বিপথে সকল মাইল পেরিয়ে এই দেখাতে আমাকে এখানে নিয়ে এলে? এ যে পর্বতের মুশিক প্রসব।" আমি বললুম, মেডিকেল কলেজে মরার সঙ্গে বাস করে করে তোমার মনও মরে আড়ষ্ট হয়ে গেছে সুবোধ। নইলে এমন শিল্প চাতুরি দেখবার পরেও মুখ ভার করতে পারতে না। সুবোধ বললে, আরে দেখে নাও তোমার শিল্প চাতুরি। রোদ পড়ে আসছে, সামনে আছে 7 মাইল দুর্গম পথ। এ সময় শিল্প চাতুরি নিয়ে তর্ক না করে বাসার দিকে পা চালাবার চেষ্টা করো। পথে আস্তে আস্তে শুনছো তো, এখানকার বন জঙ্গলে বাঘ ভাল্লুকের অভাব নেই। তারা শিল্প রসিকদের মর্যাদা রাখে না। আকাশের দিকে চেয়ে দেখলুম সূর্যের ছুটি নেবার সময় হয়ে এসেছে, আর ঘণ্টাখানেক পরেই অন্ধকারের কালো রাজত্ব শুরু হবে। শুনেছি এ অঞ্চলে মাঝে মাঝে ডাকাতের ভয়ও হয়। সুবোধ আগেই অগ্রসর হলো, আমিও তার অনুসরণ করলাম। কিন্তু বরাত ভালো ছিল না। একটি জঙ্গলের ভিতর দিয়ে খোলা মাঠের উপরে পড়েই দেখলুম আকাশের এক প্রান্ত আচ্ছন্ন হয়ে গিয়েছে কালির মতো কালো মেঘে মেঘে। সেই দিন আঙ্গুল তুলে সুবোধ বললে, দেখেছ? হুম, দেখেছি। নিষ্কালো মেঘ, ঝড় উঠবার সম্ভাবনা। সুবোধ বললে, মাঠের ওপর দিয়ে আমাদের প্রায় 2 মাইল হাঁটতে হবে। আসবার সময় দেখেছি মাঠে ওপাশে 3-4খানা কুঁড়ে ঘর আছে, কিন্তু সেখানে যাবার অনেক আগেই ঝড় আমাদের নাগাল করে ফেলবে। এখন উপায়? উপায় খুব তাড়াতাড়ি পা চালিয়ে দেওয়া। বলেই আমি প্রায় ছুটতে শুরু করলাম। কিন্তু মাইল খানেক এগুতে না এগুতেই মেঘের দল এগিয়ে এলো একেবারে আমাদের মাথার উপরে, এবং সঙ্গে সঙ্গে সে কি ঝড়ের তোড়! সুবোধের মাথায় ছিল টুপি। ঝড়ের ছোঁয়া পেয়েই সে পক্ষী ধর্ম অবলম্বন করে ফুরুক করে আকাশে উড়ে গেল। চারিধারে হু হু গো গো গর্জন। পিছন থেকে ঝোড়ো হাওয়ায় ধাক্কা এবং রাশি রাশি কাকড় ছুটে এসে আমাদের গায়ে বিঁধতে লাগলো, ছড়রা গুলির মতো। সন্ধ্যার অন্ধকারের সঙ্গে মেঘের কালিমা মিলে আমাদের দৃষ্টি করে দিলে প্রায় অন্ধকারের মতো। ভাগ্যে ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছিল, নইলে নিশ্চয়ই আমরা পথ হারিয়ে ফেলতাম। কোনো রকমে মাঠ পার হলুম বটে, কিন্তু গায়ে পড়লো বড় বড় কয় ফোঁটা জল। সুবোধ বললে, ওহে, এইবার বৃষ্টির পালা আরম্ভ হবে। সামনে একটা ঘরের মতো কি দেখা যাচ্ছে, ওই দিকে চলো, ওই দিকে চলো। হ্যাঁ, পাশাপাশি 2-3খানা কুঁড়ে ঘরই বটে। একটা দাওয়ার উপরে উঠে দাঁড়াতে না দাঁড়াতেই ঝমঝম করে নামলো মুষলধারে বৃষ্টি। খানিকক্ষণ পরে হাঁপ ছাড়বার পর সুবোধ বেতো হাসি হেসে বললে, বন্ধুবর, শিল্প চাতুরি এখন কেমন লাগছে? মন্দ কি? ঝড় ঝড় ঝড়সা, নাহি কোনো ভরসা। এও একটা নতুনত্ব ভেবে অনায়াসেই উপভোগ করা যেতে পারে। ভবিষ্যতে তোমার ভাবুকতার ফাঁদে আর কখনো পড়বো না। এখান থেকে আমাদের বাসা এখনো 4 মাইলের কম হবে না। এই বৃষ্টি আর অন্ধকারের সেখানে যাওয়াও অসম্ভব, এখানে থাকাও অসম্ভব। থাকা অসম্ভব কেন? সারা রাত উপোস করব? হিন্দু বিধবার মতো উপোস করবার শক্তি আমার নেই।
এখনই আমার এত খিদে পেয়েছে যে আমি যদি বাঘ হতুম তোমাকে ধরেই গপ করে খেয়ে ফেলতুম, বন্ধু বলে মানতুম না। ফিরে দেখলুম আমাদের পিছনে একটা দরজার ফাঁক দিয়ে আলোর লাইন দেখা যাচ্ছে। আমি সেই দরজায় ধাক্কা মারলুম। দরজাটা খুলে গেল। হ্যারিকেন লণ্ঠন হাতে করে একজন স্ত্রীলোক আমাদের দেখেই বিস্মিতভাবে দুপা পিছিয়ে গেল। কিন্তু তার চেয়েও বেশি বিস্মিত হলুম আমরা। বাবা, এত বৃহৎ স্ত্রীলোক আমি কখনো দেখিনি। যেমন লম্বায় তেমনি চওড়ায়। দেখলেই তাকে পালোয়ানের মতো জোয়ান বলে মনে হয়, এবং কি কালো, কি কুৎসিত! বলতে কি সে স্ত্রীলোক হলেও তাকে দেখে আমার বুকের কাছটা ছ্যাঁত ছ্যাঁত করতে লাগলো। স্ত্রীলোকটা ভাঙা ভাঙা বাংলায় বললে, তোমরা কে গো বাবুজি? আমরা এদিকে বেড়াতে এসেছিলুম গো। ফেরবার পথে এই ঝড় বৃষ্টি, আমাদের বাসা এখান থেকে অনেক দূরে। আজ রাতটা এখানে একবার ঠাঁই হবে। সে বললে, বাবুজি, আমরা ভারী গরিব। এই নোংরা ঘরে তোমরা থাকতে পারবে কি? খুব পারবো গো, খুব পারবো। অবশ্যই কাল সকালে তোমাকে ভালো করে বকশিস না দিয়ে যাব না। স্ত্রীলোকটা খানিকক্ষণ কি ভাবলে, তারপর বললে, আচ্ছা, এসো। আমরা ঘরের ভিতরে গিয়ে দাঁড়ালুম। সে লণ্ঠনটা তুলে নিয়ে বললে, আমার সঙ্গে চলো। চললুম। সে ঘর থেকে বেরিয়ে পাশের ঘরে গিয়ে স্ত্রীলোকটা বললে, বাবুজি, এই ঘরে তোমাদের থাকতে হবে। চারিদিকে একবার চোখ বুলিয়ে নিল। মাঝারি আকারের ঘর, মেঝেময় ছাগলের বিষ্ঠা, মেটে দেওয়াল, উপরের ঘরের ছাউনি। একদিকে দেওয়াল ঘেঁষে একটা সস্তা দামের আলমারি দাঁড় করানো রয়েছে, কিন্তু তার পাল্লায় কাজ নেই এবং ভিতরেও তাক নেই। আর একদিকে একখানা দড়ির খাটিয়া। সারা ঘরে এমন বোটকা দুর্গন্ধ যে নাকে কাপড় চাপা দেবার ইচ্ছা হলো। স্ত্রীলোকটা বললে, বাবুজি, রাতে তোমরা খাবে কি? সুবোধ বললে, আমিও তোমাকে ঠিক ওই কথাই জিজ্ঞাসা করতে যাচ্ছিলাম। রাতে খাবো কি? তোমাদের বাড়িতে খাবার টাবার কিছু নেই? দুটি চাল আছে, আর কিছু নেই বাবুজি। আমরা বড় গরিব। সুবোধ ম্রিয়মাণ ক্ষীণ স্বরে বললে, বেশ, আজ ওই চালেই আমাদের চলবে। স্ত্রীলোকটা বললে, বাবুজি, তোমরা মোরগ খাও? মোরগ অর্থাৎ ফাউল? নিশ্চয়ই খাই। আমার মোরগ আছে বাবুজি। সুবোধ অত্যন্ত উৎসাহিত হয়ে বললে, হ্যাঁ, তোমার মোরগ আছে? তবে কে বলে তুমি গরিব? মোরগ তো রাজভোগ। আচ্ছা, এখন এই 1 টাকা নাও, কাল সকালে তোমাকে আরো 3 টাকা বকশিস দিয়ে যাব। বলেই সে ফস করে পকেট থেকে মানিব্যাগটা বার করলে। স্ত্রীলোকটার 2 চোখ হঠাৎ জলজল করে জ্বলে উঠল। তার সেই লোলুপ দৃষ্টির অনুসরণ করে দেখলুম সুবোধ তার ব্যাগ খুলছে এবং ব্যাগের ভিতর থেকে বেরিয়ে পড়েছে কয়েকখানা নোট। ঠিক সেই সময় দরজার কাছ থেকে কর্কশ হেরে গলায় কে বললে, এরা কারা? কে গিয়ে ফিরে দেখি দরজার ফাঁক দিয়ে উকি মারছে আর একখানা বিভৎস মুখ। কালো পাথরের থালার মতো গোল মুখ দুটো, হাঁটার মতো চোখ, থ্যাবড়া নাক, ঝাঁটার মতো খোঁচা খোঁচা গোপ এবং হিংস্র জন্তুর মতো বড় বড় দাঁত, যেন মা দুর্গার অসুর। মনিয়া অর্থাৎ এই স্ত্রীলোকটা তাড়াতাড়ি বললে, বাবুজিরা আজ এখানে থাকবে, চল, তোকে সব বলছি। সেই 2 অদ্ভুত ও ভয়াবহ মূর্তি অদৃশ্য হবার পর আমি বিরক্ত স্বরে বললুম, সুবোধ, এই স্ত্রীলোকটার সামনে কে তোমাকে ব্যাগ খুলতে বললে? কেন ভাই, কিছু অন্যায় হয়েছে নাকি? অন্যায় হয়েছে কিনা আজ রাতেই হয়তো বুঝতে পারবো। একে তো এই অজানা জঙ্গুলে জায়গা, ঝড় বাদলের রাত, আর আমাদের এই অসহায় অবস্থা। তার উপরে কৃতজ্ঞতার খাতিরে রেখেও বলতে হচ্ছে আমাদের আশ্রয় দিয়েছে যারা, তাদের চেহারা হচ্ছে দানব দানবীর মতো। রক্ষক শেষটা ভক্ষক হয়ে না দাঁড়ায়। সুবোধ ভীতভাবে ফ্যাল ফ্যাল করে আমার মুখের পানে তাকিয়ে রইল। খানিক পরেই দেখি পাশের ঘর থেকে বেরিয়ে এলো সেই দুশ্মনের মতো পুরুষটা। দরজার কাছেই ছিল হ্যারিকেন লণ্ঠনটা।
তার স্নান আলোতেও স্পষ্ট দেখলুম লোকটার হাতে চকচক করছে একখানা প্রায় 1 হাত লম্বা ছুরি। না, ছুরি না বলে তাকে ছোট তরবারি বললেই ঠিক হয়। লোকটা একবার আমার দিকে তাকিয়ে বিশ্রী হাসি হাসলে, তারপর দাওয়া থেকে উঠানে নেমে অন্ধকারের ভিতরে মিলিয়ে গেল। সুবোধ দেখেছিল। চোখ কপালে তুলে সে বললে, সর্বনাশ! এই রাতে অত বড় ছুরি নিয়ে ও কি করবে? ও আমাদের পানে তাকিয়ে অমন করে হাসলে কেন? পাশের ঘর থেকে স্ত্রী পুরুষের গলার আওয়াজ এলো। আমি বললুম, আমরা এখানে এসে প্রথমে দেখেছিলাম খালি মনিয়াকে, তারপর দেখলুম আর একটা লোককে, এখন দেখছি এ বাড়িতে আরো পুরুষ আছে। তাদের চেহারাও বোধহয় কার্তিকের মতো নয়। সুবোধ ধপাস করে খাটিয়ার উপরে শুয়ে পড়ে বললে, এক মনিয়া রাক্ষসী আক্রমণ করলেই আমরা দুজনেই হয়তো কাবু হয়ে পড়ব, তার উপরে আবার পুরুষভঙ্গির দল। না, আমাদের আর কোনোই আশা নেই। ঘন্টা দুয়েক পরে মোটা লাল চালের ভাতের সঙ্গে এক গরম ফাউলের ঝোল। কিন্তু ফাউল খাবার জন্য সুবোধ আর কোনো আগ্রহী দেখালে না। তার মুখের ভাব দেখলে মনে পড়ে বলির পাঁঠার কথা। আমার নিজের মুখের ভাব কিরকম হয়েছিল জানি না। রাতে শোবার আগে ঘরের দরজা আগে ভিতর থেকে খুব সাবধানে বন্ধ করে দিল। হ্যারিকেনের লণ্ঠনটা সেই কাঁচ ও তাখিন আলমারির মাথায় এমন ভাবে রেখে দিল যাতে ঘরের সবটা দেখতে পাওয়া যায়। সুবোধ ত্রস্ত স্তরে বলল, এরা কি জাত বোঝা গেল না। এরা মুরগি পোষে, মুরগি রাধে, কিন্তু ওদের মুসলমান বলে তো মনে হচ্ছে না। খাটিয়ার উপরে লম্বা হয়ে শুয়ে পড়ে বললুম, আমার বিশ্বাস এরা সাঁওতাল কি ওই রকম কোনো বুনো জাত। কি হে, তুমি ঘুমোবে নাকি? আমি কিন্তু সারা রাতই জেগে বসে থাকবো। এখানে ঘুম মানে মৃত্যু বা আত্মহত্যা। তুমি যদি পাহারা দিতে রাজি হও তাহলে আমি আর জেগে মরি কেন, বলেই আমি চোখ মুদে ফেললুম। বাইরে তখনও ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। থেকে থেকে গাছে গাছে ঝোড়ো হাওয়ায় কান্নাও শোনা যাচ্ছে। সেই সঙ্গে শুনলুম একটা ছাগলও চিৎকার করছে প্রাণপণে। কখন যে ঘুমিয়ে পড়েছি, কতক্ষণ যে ঘুমিয়েছি জানি না, কিন্তু হঠাৎ সুবোধের প্রচন্ড ঠেলাঠেলির চোটে ভেঙে গেল আমার ঘুম। ধর্মর করে উঠে বসে বললুম, কি কি ব্যাপার কি? সুবোধ প্রায় কান্নার স্বরে বললে, বাইরে থেকে দরজায় ধাক্কা মারছে, তারা আসছে, তারা আসছে। কি বলছো? কারা আসছে? যারা আমাদের গলা কাটতে চায়, আর রক্ষে নেই। সবাই দরজার দিকে তাকালো। সুবোধ থরথর করে কাঁপতে কাঁপতে বললে, ও দরজায় নয়, অন্য কোনো দরজায়, ওই শোনো। সত্য, ঘটাঘট করে একটা দরজার শব্দ হলো। শব্দটা জাগছে এই ঘরের ভেতরেই, অথচ এখানে একটা ছাড়া দরজা নেই। সুবোধ কান পেতে শুনে বললে, শব্দটা আসছে যেন ওই ভাঙা আলমারির পেছন থেকে। তাড়াতাড়ি উঠে গিয়ে আলমারিটা একটু টেনে সরিয়ে তার ফাঁকে উঁকি মেরে দেখলুম সত্য সত্যই আলমারির পিছনে রয়েছে আর একটা দরজা। সুবোধ বললে, ভাই, আমরা পাকা ডাকাতের পাল্লায় পড়েছি। ওই দরজাটা লুকোবার জন্যই ওখানে ওরা আলমারি রেখেছে। হাত বাড়িয়ে দেখলুম যে দরজাটা ভিতর থেকে বন্ধ করবার কোনো উপায় নেই। বুঝলুম একটু ঝোরে ধাক্কা মারলেই এই ভাঙা আলমারিটা এখনই উল্টে হুড়মুড় করে পড়ে যাব মেঝের উপরে। কিন্তু শত্রুরা জোরে ধাক্কা মারছে না কেন? আমাদের ঘুম ভেঙে যাবার ভয়? খুব সম্ভব তাই। আলমারিটাকে আবার যথাস্থানে সরিয়ে রেখে তার গায়ে খাটিয়াখানা ঠেলে দিল। তারপর খাটিয়ায় বসে পড়ে ঘড়ি বার করে দেখলুম রাত 3:30। কিন্তু আমাদের প্রাণ এবং সুবোধের নোটগুলো এ যাত্রা বেঁচে গেল, কারণ রাত্রে সন্দেহজনক আর কিছু ঘটল না। সকালে ঘরের দরজা খুলেই দেখি মনিয়া দাওয়ায় দাঁড়িয়ে আছে। সে হেসে জিজ্ঞাসা করলে, বাবুজি, রাতে ঘুম হয়েছিল তো? আমি ক্রুদ্ধ স্বরে বললুম, সারা রাত তোমরা যদি দরজা ঠেলাঠেলি করো তাহলে ঘুম হয় কেমন করে? মনিয়া আবার হেসে বললে, ও বুনি বুঝি ওদিকের ভাঙা দরজাটা ঠেলছিল? হ্যাঁ বাবুজি, বুনির ওই স্বভাব। ও দরজার খিল নেই, বুনি তা জানে। তার জ্বালাতেই তো দরজার সামনে আলমারিটা দাঁড় করিয়ে রেখেছি।
বুনি কে শুনি? আমাদের বকজি, বাবুজি। ছাগলি? একটা ছাগলের ভয়ে কাল রাতে আমরা। হঠাৎ সুবোধ একদিকে অঙ্গুলি নির্দেশ করলে। উঠানের মাঝখানে রয়েছে এক রাশ মুরগির পালক প্রভৃতি, এবং তার পাশেই দেখা যাচ্ছে মস্ত একখানা 1 হাত লম্বা ছুরি। তাহলে কাল রাতে সেই লোকটাই ছুরিখানা নিয়ে বেরিয়েছিল মুরগি কাটবার জন্যই। বিদেশ বিভুঁই ঝড় বাদল নিষুধ রাত, অচেনা মানুষের বিকট চেহারা, বৃহৎ ছুরি, লুকোনো দরজা এবং ছাগলি বুনির গৃহপ্রবেশ চেষ্টা প্রভৃতি একসঙ্গে মিশে আমাদের ভীরু মনের ভিতরে যে ঘোরতর বিভীষিকার জগৎ সৃষ্টি করেছিল, সকালে সূর্যালোকে তা উড়ে গেল কুয়াশার মতো। নিজেদের মনে মনে লজ্জাও যে হচ্ছিল না এমন কথা বলতে পারি না, এবং অনুতাপও হচ্ছিল যথেষ্ট। হতে পারে মনিয়া এবং তার সঙ্গীদের চেহারা অপ্সরা অপ্সরীদের মতন নয়, কিন্তু এই দুর্যোগের রাতে গহন বনে আমাদের মতো অনাহুত অতিথিদের আশ্রয় ও আহার্য দিয়ে তারা যে যত্নাদরটা করেছে, তার মর্যাদা না দিয়ে আমরা যে তাদের উপরে অতি অকৃতজ্ঞের মতো হীন সন্দেহ করেছি, এই অপ্রিয় সত্যটাই আমাদের মনকে আঘাত দিতে লাগলো বারংবার। বলা বাহুল্য, সুবোধের অঙ্গীকৃত 3 টাকা বকশিস পরিণত হলো পঞ্চমুদ্রায়। এই অভাবিত সৌভাগ্যে মনিয়ার কালো মুখের ওপর দিয়ে বয়ে গেল মিষ্ট হাসির তরঙ্গ।